দাদাদের কাছে গিয়ে একটু বলেন যে মোদির গোলামি হয়তো আমাদের রানীমা করতে পারেন, বাংলাদেশের নাগরিক কিন্তু সেটা করে না। বাংলাদেশের নাগরিক সেইভাবে মেরুদণ্ড আছে, তার মেরুদণ্ড না থাকলেও আমাদের মেরুদণ্ড আছে, এবং আমাদের দেশ আমরাই চালাবো, আমাদের দেশ আমাদের মতন করেই চলবে, এবং যেইভাবে চলে এসছে সেইভাবে চলতে পারে না। সেখান থেকে আমাদের ভিন্ন জায়গায় যাওয়ার প্রয়োজন রয়েছে, কিন্তু এই যাওয়াটা আপনি আপনি হবে না। এখানে যে সমস্যাগুলি হয়েছে সেগুলি নিয়ে একটু কথা বলি। যে এত সবের পরেও এটা ঠিক যে এবছর দাদা মোদী অতটা সুবিধা করতে পারেননি, কিন্তু তারপরে উনি নির্বাচিত হয়ে এসেছেন। আমাদের এখানে বছরের পর বছর কোনো নির্বাচন হয় না। আমাদের এখানে সঠিক সংখ্যাটা কি আমরা জানি না, কিন্তু বলা হয় 3 কোটির অধিক যুবক যুবতী আজ পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পায়। সেই দেশে আমরা থাকি এবং সেই দেশের নিয়ন্ত্রণে আমরা চলি। আমি আজকে সকালে আমি আদালতে গিয়েছিলাম, কারণ আমার হাজিরা ছিল। হাজিরা যে কারণে ছিল সেটা একটু বলি। কারণ 2018 সালে আমি নাগরিকের পক্ষে কথা বলেছিলাম। নাগরিকের পক্ষে কথা বলা, সাংবাদিকতা করা আমাদের দেশে অন্যায়। সেটার জন্য আমাকে যেই আইনে ধরা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল, 107 দিন জেলে ছিলাম। সেগুলি হয়েছিল কি কারণে? কারণ আমি সব কথা বলেছিলাম, নাগরিকের পাশে দাঁড়িয়েছিলাম। সেটা আমাদের দেশে এখন অন্যায়, সেটা করা যায় না। আমরা এই বিনোদ কুমার শর্মা যে কথা বললেন সেটার বাইরে যদি গিয়ে বলি, দুটো দেশের মধ্যে সম্পর্ক তো পারস্পরিক হওয়ার কথা। আমাদের এখানে আমাদের মন্ত্রী, অন্যান্য মন্ত্রীরা আমাদের স্বামী স্ত্রী সম্পর্কের কথা বলেন। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে যদি ডোমেস্টিক ভায়োলেন্স হয়, সেটা নিয়েও আমাদের ভাববার ব্যাপার রয়েছে। আমাদের এখানে ড্রর কথা বললাম, কিন্তু প্রধান যে জিনিসটা ভাবার কথা, একেবারে শুরু থেকে, কেন্দ্রীয় জায়গা থেকে 71 সালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে চুক্তিটা হয়েছিল সেটা গোলামী চুক্তি, এবং সেই গোলামী চুক্তি কিন্তু এখন আমরা বর্জন করতে পারি। তার মধ্যে সেই গোলামী চুক্তির মধ্যে যে জিনিসগুলি আমাদের পাওয়ার ছিল সেগুলি আমরা আজ করতে পারি। এবং সেখানে যে জিনিসটা হয়েছে, এখানে আমাদের রানীমার কথা যদি আবার বলি, রানীমা নির্বাচিত হননি ঠিকই, কিন্তু উনি থেকে যারা আওয়ামী লীগের পক্ষে না তাদেরকে রাজাকার হিসেবে চিহ্নিত করেন, এবং তার দলীয় কোনো সিদ্ধান্তের বাইরে গেলেই আমরা সকলে রাজাকার হয়ে যাই। রাজাকাররা কারা ছিল? যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে। আজকে যারা দেশের বিরুদ্ধে কাজ করছে, আজকে যারা আমাদের দেশকে বিকিয়ে দিচ্ছে, তারা কি রাজাকার না? এবং তারা যদি রাজাকার হয়, একটাই ভিন্নতা আছে, যেভাবে নির্বাচন হয়েছে তারা হয়তো দামি রাজাকার। এই দামি রাজাকার আমি এটা দিয়েই শেষ করি যে আবারও রকে বলছি, আপনারা আমাদের রানীমাকে নিয়ন্ত্রণ করতে পারেন, আমাদের দেশে কে সেনাপ্রধান হবে সেটা সিদ্ধান্ত নিতে পারেন, আমাদের মন্ত্রী পর্যায়ে কারা যাবে না সেই জিনিসগুলি সিদ্ধান্ত করতে পারেন, কিন্তু দেশের মানুষের উপর আপনার সেই নিয়ন্ত্রণ নেই। রোধ করবে ওই কথায় চলবে না। আমি শুধু দুটো জিনিসই বলি, এটা রকে বললাম। আমাদেরকে একটা কথা বলে রাখি ভাই, একটু তার আগে একটু গল্প বলি। একটা ছবি, আমি তো আলোকচিত্রী, একটা ছবি আপনারা অনেক আগেই দেখেছেন, অনেকেই দেখেছেন। কিশোর পার্কের তোলা 71-এর সময় একজন জওয়ান একজন পুরুষের লুঙ্গি খুলে উকি মেরে দেখছেন। এই ছবিটা আমরা সবাই জানি, এটা নিয়ে ভিন্ন মত ছিল। এক সময় বলা হতো যে এটা বোধহয় পাকিস্তানি জওয়ান, মুসলমান কি মুসলমান না সেটা দেখছেন। এটা ধোবে দেখে না। প্রথমে পাকিস্তানি জওয়ান এবং ভারতীয় জওয়ানের পোশাকের মধ্যে ভিন্নতা রয়েছে। শুধু তাই না, যদি তখন পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকতো, তখন ওখানে ভারতীয় আলোকচিত্রী গিয়ে ছবি ওইভাবে তুলতে পারতো না, তার খবর পেয়ে যেত। এটা ভারতীয় জওয়ান ছিল, সে কি করছিল সেটা নিয়ে যখন ব্যাখ্যা করা হয় তখন বলা হয় যে অস্ত্র লুকিয়ে নিয়ে যাচ্ছে কিনা সেটা দেখছিল। সেই সময় ভারতীয় জওয়ানদের এখানে ক্ষমতা ছিল।
এটা আমি বুঝি ৭১-এর পরে ওই পরিস্থিতিতে সেটা হতে পারে। ৫৩ বছর পরে এখনো রয়ের এবং ভারতীয় জওয়ানদের আমাদের দেশে ক্ষমতা থাকলে এটা গ্রহণ করার কোনো জায়গা নেই, এবং এটাকে আমাদের করতেই হবে, সেটা আমি বলে রাখি। এবং আমি এটা দিয়েই শুধু শেষ করি যে ভাই, আমরা যারা আছি একটু খেয়াল করেন, লুঙ্গি সাবধান।